নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আমরা। রীতিমতো আমরা দেখতে পাচ্ছি রাজ্যের একাধিক জেলায় সেখানে প্লাবিত হওয়ার আশঙ্কা, একাধিক জেলার একাধিক অংশ। এবং আজ সকাল থেকেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ঘাটাল থেকে শুরু করে পাঁশকুড়া, কাকসা প্রত্যেকটি জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। ঘাটালে যেমন একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ছে বন্যার জল, জলের তলায় রয়েছে ঘাটাল থানা, ঘাটাল পুরসভা, একাধিক জেলা, সেই জেলাগুলি কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে এবং জলস্তর বাড়ছে। নদীগুলিরও প্লাবিত হয়ে পড়েছে একাধিক গ্রাম। জল বাড়ায় চরম সমস্যায় রয়েছেন গ্রামবাসীরা। দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি, ড্রোনের মাধ্যমে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ঘাটালের যে অবস্থা, ঘাটালে বাড়ছে বন্যার জল এবং ঘাটালের বিভিন্ন অংশে সেখানে জলমগ্ন হয়ে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। ঘাটাল থানা থেকে শুরু করে ঘাটাল পুরসভা সমস্তই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা জলস্তর বাড়ছে ক্রমাগত। এবং অন্যদিকে নদীগুলি যেগুলি রয়েছে সেখানেও কিন্তু জলস্তর ক্রমাগত বাড়ছে। প্লাবিত একাধিক গ্রাম, জল বাড়ার চরম সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখতে পেয়েছি গত শুক্রবার থেকেই কিন্তু টানা যে বৃষ্টি হচ্ছিল তার কারণে ডিভিসি এবার যে জল ছাড়ছে, তার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, ঘাটালের সামগ্রিক কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে, যারা গ্রামবাসীরা রয়েছেন কি বলছেন তারা, প্রশাসনের তৎপরতা কেমন? দেখো সরাসরি একেবারে কিন্তু ক্রমশ উদ্বেগজনক হচ্ছে ঘাটালের পরিস্থিতি। তবে রাজ্য সড়কে জল উঠে গিয়েছে, কোমর সমান রাজ্য সড়কে জল, সেক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেই রাজ্য সড়কের ওপর এক প্রকার দেখো ঘাটাল চন্দ্রকোনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঘাটালের যে বর্দার চৌকান এলাকা, সেই বর্দার চৌকান এলাকা থেকে রানীচক পর্যন্ত একেবারে কিন্তু সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। একমাত্র সেখানে যানবাহনও চলাচল করছে না, সেই রাস্তায় কিন্তু নৌকো চলাচল করছে। সেক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ বিচ্ছিন্ন যেমন হয়েছে, পাশাপাশি জল বাড়ার কারণে কিন্তু এলাকার মানুষজনদেরকে একটা কপালে চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত নিচু এলাকার যারা বসবাস করে তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দ্রুত তাদেরকে সরিয়ে নিয়ে আসার কথা বারংবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। পাশাপাশি তো এলাকাগুলো ডুবে গিয়েছে, সেই সমস্ত এলাকাগুলোতে যেমন মানুষজনরা তাদেরকে যেমন ত্রাণ শিবির পাশাপাশি ফ্লাড সেন্টারে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা চরম একটা দুর্যোগের শিকার হচ্ছে এলাকার মানুষজন। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। ঘাটালের পাশাপাশি এবার নজর রাখবো উদয়নারায়ণপুরের দিকে। ডিভিসির ছাড়া জলে প্লাবিত উদয়নারায়ণপুর। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে ৫-৬টি গ্রাম। হরিহরপুর, শিবানীপুর সহ বিভিন্ন জায়গা দিয়ে ক্রমাগত ঢুকছে জল। জলের তলায় উদয়নারায়ণপুরের রাজ্য সড়ক, একাধিক এলাকা, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা সকাল থেকেই। ডিভিসির যে জল, সেই জল ছাড়ার কারণেই কিন্তু রাজ্যের একাধিক যে অংশ সেখানে জলমগ্ন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, একাধিক জেলা তা জলের তলায়। রীতিমতো ঘাটালের ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরছিলাম। সেখানে যেমন ঘাটাল থানা থেকে শুরু করে পুরসভা, সেখানে যেমন পুরোপুরি তা জলের তলায়। অন্যদিকে উদয়নারায়ণপুরে সেখানেও কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে প্রায় ৫-৬টি গ্রাম। হরিহরপুর, শিবানীপুর সহ বিভিন্ন জায়গা দিয়ে ক্রমাগত ঢুকছে জল। জলের তলায় উদয়নারায়ণপুরের রাজ্য সড়ক। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থাও নেওয়া হয়েছে, যেই বিভিন্ন জায়গাগুলি থেকে সেখান থেকে যারা স্থানীয়রা রয়েছেন তাদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উদয়নারায়ণপুরের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন অবস্থা সেখানের। ডিভিসির ছাড়া জলে প্লাবিত উদয়নারায়ণপুর। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে ৫-৬টি গ্রাম। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো আমরা, লাগাতার বৃষ্টিতে ধস টাকি রোডে। হঠাৎই ধস নামে টাকি রোডের ১০০ মিটার রাস্তায় মেরামতির কাজ শুরু করেছে ইতিমধ্যেই প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি, লাগাতার বৃষ্টির কারণেই ধস নামে সেখানে। টাকি রোডের ১০০ মিটার রাস্তায় মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। হঠাৎই ধস নামে, লাগাতার বৃষ্টির কারণে ধস নামে টাকি রোডে। সেই ছবি দেখছেন আপনারা, রাতের সেই ছবি। গতকালই
লাগাতার যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণেই ধস নামে আচমকাই টাকি রোডে। টাকি রোডের 100 মিটার রাস্তায় মেরামতির কাজ শুরু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং যেমনটা জানা যাচ্ছে লাগাতার বৃষ্টির কারণেই এই ধস। লাগাতার বৃষ্টিতে ধস টাকি রোডে, হঠাৎই ধস নামে টাকি রোডের 100 মিটার রাস্তায়। ইতিমধ্যেই টাকি রোডের 100 মিটার রাস্তার মেরামতির কাজ শুরু করেছে প্রশাসনে। নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, প্রশাসনের এই মুহূর্তে তৎপরতা কি চোখে পড়ছে এবং এই মুহূর্তে যে মেরামতের কাজ শুরু হয়েছে সেই কাজ কত দূরে গিয়েছে? দেখো, একেবারে রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা অর্থাৎ টাকি রোড রাজ্য সড়ক 2। এই তুমি জানো বেশ কয়েকদিন যে লাগাতার বৃষ্টির ফলে যে নিম্নচাপের জেরে কিন্তু ধস নেমেছে, অর্থাৎ বসিরহাটের যে 1 নম্বর ব্লক রয়েছে নিমদেরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের জাঙ্গালাটি মোড়ে এই 100 মিটার রাস্তা ধস নামে হঠাৎ এবং 10 ফুট চওড়া, অর্থাৎ সেই চওড়া বেসিসে কিন্তু ধসটা নামতে শুরু করে। পাশে বিশাল একটা পুকুর আকার। রাতের অন্ধকারে ধস নামায় ইতিমধ্যে কিন্তু প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। ইতিমধ্যে পূর্ত দপ্তরের আধিকারিকরা সরেজমিনে খতিয়ে রেখেছেন এবং রাত্রি কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় তারা রাস্তার কাজ শুরু করেছেন। এবং জেসিবিকে কাজে লাগানো হয়েছে, বিভিন্ন ঠিকাদার এবং শ্রমিককে কাজে লাগিয়ে দ্রুত যাতে এই রাস্তা সারাই করা যায়, যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে সুন্দরবন অর্থাৎ হিঙ্গলগঞ্জ, পাশাপাশি বসিরহাট শহরের প্রাণকেন্দ্র বারাসাত এবং কলকাতা, এই যে টাকি রোডের যে সংযোগস্থলের যে রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে বহু পরিবহন ব্যবস্থা, ছোট মাঝারি এবং বড় পরিবহন ব্যবস্থা শহর এবং শহরতলির পাশাপাশি কলকাতার উদ্দেশ্যে যায়। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকম তারা জেসিবিকে কাজে লাগিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে। রাতের অন্ধকারে যেমন কাজের একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু দিনের বেলা সকাল থেকে আজকে নতুন করে আবার কাজ শুরু হয়েছে, সেখানে রাস্তা সংস্কার শুরু হয়েছে, যা সেই জায়গাটাকে এরিয়া ডমিনেট করা হয়েছে এবং যাতে রাস্তার পাশ দিয়ে যেসব বাস, লরি, পাশাপাশি সীমান্ত ট্রাক এবং একাধিক যে ছোট বড় মাঝারি যে গাড়ি, সেই গাড়ি যাতায়াত করছে, সে যাতে কোনো রকম বিপদ না পড়ে। যদিও পাশে বিশাল আকার একটা পুকুর রয়েছে, কোনো রকমভাবে বা নিয়ন্ত্রণ হারিয়ে যদি বলে কোনো রকম বা একটু ধস বাড়ে, বড়সড় বিপদের মুখে পড়তে পারে অর্থাৎ টাকি রোডের এই এলাকাটি, যার কারণে কিন্তু তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে স্থানীয় প্রশাসন অর্থাৎ পূর্ত দপ্তর তারা কাজ চালাচ্ছেন, যত দ্রুত সম্ভব সেই মেরামতি কাজ শেষ হবে বলে এমনটা জানা গেছে। রাতের অন্ধকারে কাজের একটি লাইট জ্বালিয়ে তারা কাজ শুরু করলেও জেনারেটর চালিয়ে, কিন্তু পাশাপাশি দিনের বেলা সেই কাজের গতি আরও কিন্তু বাড়িয়েছে প্রশাসনের তরফ থেকে, দ্রুত সংস্কার করে যাতে স্বাভাবিক করে যায় অর্থাৎ টাকি রোডকে, সেটা কিন্তু একেবারে তৎপর হয়েছে বিশেষ করে প্রশাসনের আধিকারিকরা এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে পুরো বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখে সেই রাস্তার কাজ শেষ করবে বলে এমনটা জানা গেছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। নিম্নচাপ ও বৃষ্টিতে নদীগুলিতে জলস্ফীতি, টানা 3 দিন ধরে জল ছাড়ছে ডিভিসি কর্তৃপক্ষ। 2,57,000 কিউসেক জল ছাড়ছে দুর্গাপুর ব্যারাজ। প্লাবিত দামোদর তীরবর্তী উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানে আমরা সকাল থেকেই সেই ছবি একদিকে যেমন দেখাচ্ছি আপনাদের, ঘাটাল থেকে শুরু করে পাঁশকুড়া, কাঁকসা, বিভিন্ন এলাকায় এই যে জল ছাড়ার ঘটনা, সেই জলের একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি নদী তীরবর্তী যে অংশগুলি রয়েছে, যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে দুর্গাপুর ব্যারাজ 2,57,000 কিউসেক জল ছাড়ছে দুর্গাপুর ব্যারাজ। অবশ্যই আমরা এই খবরে নজর রাখবো, তবে এই মুহূর্তে এখন সময় ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র চিকিৎসকদের। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ইমেল। স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত এবং সুরক্ষার দাবিতে জুনিয়র চিকিৎসকদের ইমেল। আমরা দেখেছি গতকাল টানা দফায় দফায় জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বৈঠক করেছেন, তাদের যে জিবি মিটিং, তার পরবর্তীতেই তারা জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত তারা যে তাদের যে বিভিন্ন অবস্থান রয়েছে, তাদের যে বিভিন্ন দাবি রয়েছে, সেই দাবিতে অনড় রয়েছে। যদিও আমরা দেখেছি এর আগে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হয় এবং সেই বৈঠকের পরবর্তীতে তাদের যে 5 দফা দাবি ছিল, সেই 5 দফা দাবির মধ্যে থেকে সিংহভাগ অংশই কিন্তু পূরণ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবং যে মূল দাবি ছিল তাদের, যে স্বাস্থ্য প্রশাসনের ক্ষেত্রে এবং পুলিশের পদে বিভিন্ন পদে রদবদল করার যে দাবি জানিয়েছিলেন জুনিয়র আন্দোলনকারীরা, সেই পদে কিন্তু পরিবর্তন আনা হয় এবং এখনো পর্যন্ত তারপরেও তারা যে সিদ্ধান্ত নেন যে আন্দোলন জারি থাকবে, তাদের যে অবস্থান, সেই অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র চিকিৎসকদের। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, যে আমরা বিষয়টি দেখতে পাচ্ছি যে একাধিক যে দাবি জানিয়েছিলেন কিন্তু জুনিয়র চিকিৎসকরা এবং তার পরবর্তীতে সেই দাবির সিংহভাগ কিন্তু পূরণও করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, কিন্তু তারপরও তারা কিন্তু আন্দোলন তাদের জারি রেখেছে। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের তাদের ঠিক কি অবস্থান, কি জানাচ্ছেন তারা? দেখো, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কিন্তু সকাল 11:19 যে মেল পাঠানো হয়েছে মুখ্য সচিবকে, সেই ইমেলে কিন্তু স্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আলোচনা হয়নি বা একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছানো যায়নি। সেই বিষয়গুলোর মধ্যে মূলত 4 এবং 5 নম্বর যে দাবিগুলো ছিল, তাতে কিন্তু গোটা সার্বিকভাবে স্বাস্থ্য পরিকাঠামো এবং সেই সঙ্গে সুরক্ষার প্রশ্ন এবং মুখ্যমন্ত্রী তাদেরকে যে টাস্ক ফোর্স গঠনের কথা বলেছিলেন, সেই টাস্ক ফোর্সের ফাংশনিং অর্থাৎ তার কার্যকারিতা কিন্তু এখনো শুরু হয়নি। সেক্ষেত্রে এই টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে আপনারা বসতে চান, এমনটাই কিন্তু ইমেলে আপনারা জানিয়েছেন। মূলত কর্মবিরতি এখনো চলছে। সেক্ষেত্রে এই যে দাবিগুলো, তার মধ্যে এই 4 এবং 5 নম্বর পয়েন্টটাতে মূলত কি দাবি নিয়ে আপনারা মেল করলেন? আপনি প্রথমেই যেহেতু টাস্ক ফোর্সটা বললেন, সেটা একটা বলি। সেটা মাননীয় আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিলেন যে এরকম একটা টাস্ক ফোর্স গঠিত হবে, কিন্তু সেটার যে মানে এক্স্যাক্ট রূপরেখা বা সেটি কিভাবে ফাংশন করবে, সেই সব নিয়ে আমাদের এটাও আশ্বাস দিয়েছিলেন যে পরবর্তীকালে আলোচনা হবে। এবং এটাই বলতে চাই যে অ্যাট প্রেজেন্ট আমাদের যা অবস্থা, গতকাল যদি একটা আমি সুপ্রিম কোর্টের ইয়েতেই বলি, সেখানে কিন্তু ওই 12 ঘন্টা শিফট, নাইট শিফট দেওয়া হবে না, সেই নিয়ে যথেষ্ট মানে ইভেন সিজিআই সেটাকে বলেছেন যে এরকম হতে পারে না। এবং সেখানে যখন প্রশ্ন তোলা হয়েছিল, সেখানে মিস্টার কপিল সিব্বল ওখানে কথাটা তুলে ধরেছিলেন যে আমরা তখন বলেছিলাম কারণ তখন সিকিউরিটি ছিল না, হয়তো এখনও কিন্তু সিকিউরিটি নেই। এবং সেই তাদের যে কার্যকারিতা কিভাবে কাজ করবে, এবং সেটা একটা সেন্ট্রাল টাস্কফোর্স শুধু হলে তো হবে না। প্রত্যেকটা আজকে কলকাতায় একটা টাস্কফোর্স গঠন হলো, নর্থ বেঙ্গলে একটি কিছু ঘটনা ঘটলো, সেটার যে টাইম গ্যাপ পৌঁছতে, তাদের অ্যাকশন নিতে, সেটি কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এবং সেটার যে এরকম লোকালাইজড একটা ফর্ম, এবং সেখানে প্রত্যেকটি টাস্ক ফোর্সে দরকার পড়লে আমাদের WPJDF এর যথাযথ কলেজে একজন সদস্য, যাতে করে এক হয়ে আমরা কাজ করতে পারি এবং আরও স্বচ্ছতার সাথে আমরা ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারি। সেই জন্য কিন্তু সেটার ফাংশনালিটি এবং সেটার রূপরেখা আমাদের জানা দরকার, এবং সেই নিয়ে আলোচনা করবেন উনি কথা দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই এই চিঠি। এটা গেল 4 এবং 5-এর ক্ষেত্রে আমি বলতে পারি, কালকেও আবারও সেই সুপ্রিম কোর্টের ইয়েতেই আমি বলি, কালকে আমাদের কিন্তু লয়ার এটা তুলে ধরেছেন যে পিপল আর রোমিং অ্যারাউন্ড ইন দ্য ক্যাম্পাস। এই যে পিপল, এটা কিন্তু সিকিউরিটি শুধু না, এটা সেফটি। আজকে যতই আপনি সিসিটিভিতে মুড়ে দিন, যতই আপনি CISF-এ মুড়ে দিন, একটি ঘরের মধ্যে কে কাকে শাসাচ্ছে, সেই লোকগুলি এখনও খোলা ঘুরে বেড়াচ্ছে। সেই নিয়ে আলোচনা করা হবে আমাদের সাথে, সেই আশ্বাস দিয়েছিলেন। এবং সেই কারণেই সেই থ্রেট কালচার, সেটা কিন্তু CCTV বা
সিআইএসএফ মুড়ে হবে না, এবং সেইটার ব্যাপারে উনি কি পদক্ষেপ নিচ্ছেন, মানে ওনারা আর কি আমাদের গভর্নমেন্ট কি পদক্ষেপ নিচ্ছেন সেই নিয়ে আলোচনা করা হবে। সেই নিয়ে আমাদের মাইনিটসেও কিন্তু লেখা আছে, মিনিটসেও লেখা আছে লাস্ট পয়েন্টে যে এই নিয়ে আলোচনা পরবর্তীকালে হবে, এবং সেই আশা রেখেই আমরা কাজে ফিরতে চাই। এটা কিন্তু একটা বড় মানে ব্যাখ্যা যে আমাদের তরফ থেকেই আমরা মেলটা দেখিয়েছি, আমরাই সদিচ্ছাটা দেখিয়েছি যে আমরা কাজে ফিরতে চাই, এগুলো আমাদেরকে তাড়াতাড়ি আমাদের এই ব্যাপারগুলো সলভ করে দিন। আমরা একটা সুস্থ, পিসফুল, শান্তিপূর্ণ একটা পরিবেশে আমরা কাজে ফিরতে চাই। অর্থাৎ শান্তিপূর্ণ কাজের পরিবেশ তৈরি হোক, এবং সেক্ষেত্রে যেরকম সমানভাবে জরুরি স্বাস্থ্য পরিকাঠামো, তার পাশাপাশি সুরক্ষার প্রশ্ন, এবং সেই সুরক্ষার প্রশ্নে কিন্তু কোনোভাবেই কোনো আপোষ করার জায়গা নেই। কেননা শুধুমাত্র সিসিটিভির নজরদারি বা সিআইএসএফ মোতায়েন সেটা কিন্তু যথেষ্ট নয়। কেননা থ্রেট কালচার সেটা শুধুমাত্র যে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে এমন নয়, জেলা হাসপাতাল যেখানে আছে সেখানেও কিন্তু একটা, তোমার কাছে একটু জানার চেষ্টা করবো আমি, যদি একটু এগিয়ে আসো, যে এই যে থ্রেট কালচারের বিষয় বলা হচ্ছে সেটাও তো সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং সেটাকে আলোচনার মাধ্যমে মীমাংসা করার জন্যই কি এই মেল পাঠানো? এই মেল পাঠানোর দুটো উদ্দেশ্য। একটা তো দাদা যেটা বললো যে আমাদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর ইন্টারনাল সেফটি সিকিউরিটি, সেটা একটা ইস্যু। ইন্টারনাল সেফটি সিকিউরিটি মানে যেরকম বাইরের কিছু আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আমাদের সিআইএসএফ এর প্রয়োজন, পুলিশের প্রয়োজন, সিসিটিভির প্রয়োজন, ঠিক তেমনই ঘরের মধ্যেটাও তো আমাদের বাঁচাতে হবে। ঘরটা যদি নোংরা হয়ে যায় তাহলে বাইরে পরিষ্কার করে আমাদের লাভ নেই। এই ঘরের মধ্যে কারা শাসাচ্ছে, কারা এতদিন ভয় পাওয়ার রাজনীতি করে এলো, ভয় দেখিয়ে লোকজনকে দমিয়ে দিল, পাশ ফেল নিয়ে তাদেরকে শাসিয়ে গেল, জীবন নষ্ট করা, কেরিয়ার নষ্ট করার হুমকি দেখিয়ে গেল, এই থ্রেট কালচারটাকে আমাদের আটকাতে হবে। ফলে এই থ্রেট কালচার আটকানোর জন্য কড়া পদক্ষেপ নেওয়া, এবং যারা এই থ্রেট কালচারের জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন, এবং পরবর্তীকালে যেন এই ধরনের কোনো অ্যাক্টিভিটি না হয় এটা এনশিওর করাটা আমাদের নৈতিক কর্তব্য, এবং সেই জন্যই আমরা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করতে চাইছি। অর্থাৎ একেবারেই তাই, সুরক্ষা এবং সেই সঙ্গে এই যে থ্রেট কালচার রয়েছে সেটাকে যাতে বন্ধ করা যায়, এবং এই ভয় দেখানো, শাসানো, এই ধরনের ঘটনা যাতে প্রতিহত করা যায়, সেক্ষেত্রে আলোচনার ক্ষেত্র প্রস্তুত করার প্রয়োজন রয়েছে। এবং সেই কারণেই মুখ্য সচিবকে ইমেল মারফত তারা তাদের নিজেদের সদিচ্ছার কথা জানিয়েছেন যে তারা আলোচনায় যেতে আগ্রহী, এবং এই আলোচনার মাধ্যমেই তারা তাদের যে দাবিগুলো রয়েছে, যেগুলো তারা এর আগে উল্লেখ করেছেন, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, বেশ কিছু বিষয় কথা হয়েছে বা বেশ কিছু বিষয় হয়নি, যে না হওয়া কথাগুলো রয়েছে সেগুলোই কিন্তু মুখ্য সচিবের সঙ্গে আলোচনার সাপেক্ষে তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে এই আলোচনাটা যথেষ্ট জরুরি বলে মনে করছেন। এবং সেই কারণেই তাদের তরফে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে মেল পাঠানো হয়েছে মুখ্য সচিবকে। মুখ্য সচিবের তরফে যদি কোনো রকমভাবেই কোনো উত্তর আসে তাহলে সেই তার উত্তর কিন্তু তারা দেবেন আলোচনার ক্ষেত্রে গিয়ে, এবং সেক্ষেত্রে তাদের দাবিগুলোই কিন্তু এখনো পর্যন্ত তাদের মূল আলোচনার কেন্দ্রে থাকবে, এবং সেগুলোকে সামনে রেখেই তারা আলোচনা যেতে চান। একদমই সত্য সুন্দর। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন চিকিৎসকরা তারা চাইছেন যে টাস্ক ফোর্স গঠনের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা বলা হয় রাজ্যের পক্ষ থেকে, এবং তার পাশাপাশি সুনিশ্চিতভাবে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা তাও কিন্তু নিশ্চিত করতে চাইছেন। আপাতত ধন্যবাদ তোমায় সত্য সুন্দর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, একদিকে যেমন টাস্ক ফোর্স গঠনের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে সে বিষয়ে সম্পর্কে আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন জুনিয়র চিকিৎসকরা, এবং তার পাশাপাশি কিন্তু একইভাবে যে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে তারা কিন্তু তাদের যে আলোচনা সেই আলোচনাও করতে চাইছেন, এবং ইতিমধ্যেই মুখ্য সচিব মনোজ পন্তকে ফের ইমেল পাঠিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ইমেল করা হয়েছে তাদের পক্ষ থেকে। স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত এবং সুরক্ষার দাবিতেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা আবারও বৈঠক করতে চাইছেন মুখ্য সচিবের সঙ্গে। এবং আমরা দেখেছি এর আগে ইতিমধ্যেই কিন্তু বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, রাজ্যের কাছে তারা যে দাবি জানিয়ে এসেছিলেন, সোমবারই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক যে ঘোষণা করেছিলেন, একাধিক যে পদ রয়েছে সেই পদ থেকে কিন্তু সরানো হয়েছে বিশেষ যে পদাধিকারী তাদেরকে আমরা দেখেছি। এর মধ্যে যে কলকাতার পুলিশ কমিশনার পদেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। যেই দাবিতে সরব হয়েছিলেন
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এবং শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছি এর আগে লালবাজার অভিযানও পর্যন্ত করেছেন জুনিয়র চিকিৎসকরা, এবং তার পরবর্তীতেই তাদের যে 5 দফা দাবি ছিল সেই দাবিগুলির মধ্যেই কিন্তু কলকাতার পুলিশ কমিশনারকে সরানোর দাবি তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি স্বাস্থ্য প্রশাসনেও রদবদলের কথা জানানো হয়েছিল তাদের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের। সেই দাবিগুলির মধ্যে একাংশ মেনে নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে, কিন্তু তার পরবর্তীতেও গতকাল আমরা দেখেছি যে দফায় দফায় বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা, এবং তারপরে মধ্যরাতেই তারা জানিয়ে দেন যে তাদের যে আন্দোলন, তাদের যে কর্মবিরতি তা কিন্তু জারি থাকবে। তারা একাধিক বিষয় এর পরেও আলোচনা করতে চাইছেন, এবং ইতিমধ্যেই মুখ্য সচিবকে ফের ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ইমেল, স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত এবং সুরক্ষার দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ইমেল। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি মুখ্য সচিব মনোজ পন্থকে আবারও ইমেল করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, তারা সেখানে স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত এবং সুরক্ষার দাবি জানিয়েছেন। তার পাশাপাশি আমরা দেখেছি যে একাংশ তাদের যে দাবি তা কিন্তু পূরণ করা হয়েছে, কিন্তু এখনো তাদের যে আন্দোলন তা অব্যাহত রয়েছে। কি বলবেন আপনি? দেখুন, ছাত্রদের আন্দোলনে যে দাবি ছিল সেই দাবি যদি পূর্ণ মানা না হয় তাহলে তোরা আন্দোলন করবেই, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু কেন সরকারকে বিশ্বাস করতে পারছে না, ট্রাস্ট করতে পারছে না? সরকার যে আধা দাবি মেনেছে, আধা দাবি মানেনি, তাহলে মিটিং যে হলো, অ্যামিকেবল সেটেলমেন্ট হলো না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মনে হয় রাজ্য সরকার আবার বসা উচিত এবং বসে সর্বত তাদের কনফিডেন্স মেজারটাকে উইন করা উচিত এবং সমস্ত যে দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু। আপনারা শুনলেন কংগ্রেস নেতা, প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের কি প্রতিক্রিয়া বিষয়। আপনাদের জানিয়ে রাখি, আবারও মুখ্য সচিব মনোজ পন্থকে ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ইমেল করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। আরজি কর মামলায় কোনো হস্তক্ষেপ নয়, কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা বলে হস্তক্ষেপ নয়, হস্তক্ষেপ করলো না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আপনাদের জানিয়ে রাখি, আরজি কর মামলা এবার কোনো রকম ভাবেই হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট, তা জানিয়ে দেওয়া হলো। আরজি কর মামলায় কোনো হস্তক্ষেপ নয়, কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা বলে হস্তক্ষেপ নয়, হস্তক্ষেপ করলো না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আমরা গতকালই দেখেছি আরজি কর মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেখানেও একাধিক যে পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একাধিক নির্দেশও দেওয়া হয় এবং সেই মতোই পদক্ষেপ করছে রাজ্য। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরজি কর মামলায় এবার কোনো পদক্ষেপ নয়, কোনো পদক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট, এমনটাই জানিয়ে দেওয়া হলো। আরো এখন সময় আরো একটা ছোট্ট বিরতি। ফিরছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। বাঁকুড়া জেলার বন্যা পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাঁকুড়া সার্কিট হাউসে বৈঠকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা প্রশাসন, বিধায়ক, জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠক করা হয়। আপনাদের জানিয়ে রাখি, এবার এই বৈঠকে বসাচ্ছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা প্রশাসন, বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠক। মুখ্যমন্ত্রীর নির্দেশেই বাঁকুড়া সার্কিট হাউসে বৈঠক। বাঁকুড়া জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেই আশঙ্কাতেই এই বৈঠক। মুখ্যমন্ত্রীর নির্দেশেই বাঁকুড়া সার্কিট হাউসে বৈঠকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা প্রশাসন, বিধায়ক, জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠক।
আমরা ঠিক এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে বৈঠক মুখ্যমন্ত্রীর নির্দেশে করা হচ্ছে সেই বৈঠকে কারা কারা উপস্থিত রয়েছেন এবং সেই বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচনা হবে? সোনালী, দেখো, বেশ কয়েকদিনে যে টানা বৃষ্টি এবং তার সাথে সাথে যে নদীগুলোর জলস্তর বেড়েছে এবং তার সাথে সবথেকে বেশি যেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ জেলা প্রশাসনের কাছে তা হচ্ছে দামোদর ব্যারেজ থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে অত্যধিক পরিমাণে জল ছাড়া হয়েছে। অন্যদিকে বাঁকুড়ার মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকেও জল ছাড়া হয়েছে। তো এই যে জল ছাড়া হয়েছে, এই জল ছাড়ার জেরে কংসাবতী অববাহিকা অঞ্চল বা উপত্যকা অঞ্চল এবং তার সাথে সাথে দামোদর উপত্যকা অঞ্চল, বিশেষ করে বাঁকুড়া জেলার বড়জোড়া, সোনামুখী, পাত্রসায়ের, ইন্দাস, এই সমস্ত ব্লকগুলির যে মানাচরগুলি রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা যেমন রয়েছে, পাশাপাশি প্লাবিত হয়েছে একাধিক এলাকা। কিছুক্ষণ আগেই রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়জোড়ার যে মানাচর রয়েছে, যে জায়গা প্লাবিত হয়েছে সেই জায়গা পরিদর্শন করে আসার পর 12টা নাগাদ বাঁকুড়ার সার্কিট হাউসে এসে হাজির হয়েছেন এবং এই সার্কিট হাউসে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি নিয়ে একটা বৈঠক চলছে। সেই বৈঠকে হাজির রয়েছেন বাঁকুড়ার জেলা শাসক, বাঁকুড়ার পুলিশ সুপার, পুলিশের যেমন আধিকারিকরা রয়েছেন, জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, তার সাথে সাথে রয়েছেন জেলার বিধায়ক। একদমই স্বরূপ, তুমি সঙ্গে থাকো আমাদের এবং তার পাশাপাশি আমরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আপনাদের জানিয়ে রাখি, বন্যা পরিস্থিতি দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, এবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের একাধিক জেলায় কিন্তু এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে এ বিষয়ে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কর্মসূচি রয়েছে, এই সফরে তিনি কোন কোন জেলায় যাবেন? দেখো, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু রওনা হচ্ছেন এবং তিনি কিন্তু প্রথমে যাবেন উদয়নারায়ণপুর থেকে তিনি যাবেন ঘাটাল যাবেন। হুগলির বিস্তীর্ণ অঞ্চল রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করবেন। কারণ যে পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রায় 22,000 মানুষ ইতিমধ্যেই কিন্তু ঘর ছাড়া হয়েছেন। বন্যা পরিস্থিতি যত সময় যাচ্ছে ততই কিন্তু উদ্বেগজনক হচ্ছে। এমনিতেই ডিবিসির পক্ষ থেকে জল ছাড়া হয়েছে, তারপরে আজকে সাঁড়াসাঁড়ির বানের আশঙ্কা রয়েছে পূর্ণিমার জন্য। সেই জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এনডিআরএফকেও যেমন সতর্ক থাকতে বলেছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টকেও সতর্ক থাকতে বলেছেন। অন্য দিক থেকে তিনি সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে কথা বলেছেন। রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া ইতিমধ্যেই ঘাটাল সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। তিনি আজকে হুগলির বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন এবং উদয়নারায়ণপুর আসবেন। সেই জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিনের সফরে তিনি রওনা হয়েছেন এবং যত পরিস্থিতি যাচ্ছে ততই কিন্তু বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হচ্ছে। সেই দিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অতি সতর্ক দৃষ্টিভঙ্গি দিয়েছেন এবং নবান্নকেও ইতিমধ্যে সতর্ক করেছেন। নবান্নের পক্ষ থেকে একটা কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, কোথায় কি পরিমাণ জিনিস প্রয়োজন, এবং ইতিমধ্যেই কিন্তু শুকনো খাবার, ত্রিপল সহ বেশ কিছু জিনিসপত্র, তার সঙ্গে ওষুধ থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ইতিমধ্যেই কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রওনা হয়েছেন। তিনি উদয়নারায়ণপুর সহ উলবেরিয়ার বিভিন্ন অঞ্চল তিনি পরিদর্শন করবেন। একদমই, আপনাকে ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, বন্যা পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই একাধিক জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর তার পাশাপাশি আমাদের নজর ছিল বাঁকুড়ার দিকেও। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, যেমনটা তুমি জানাচ্ছিলে যে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করা হচ্ছে। মূলত কি কি আলোচনা হতে পারে সেই বৈঠকে, এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন জেলায় যাচ্ছেন।
একেবারেই স্বর্ণালী, দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছে, বিভিন্ন জায়গা যাওয়ার তার যে পরিকল্পনা সেটা কিন্তু আমরা কিন্তু দেখলাম। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেহেতু নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রীকে, এবং সেই রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী নির্দেশ মেনেই এই মুহূর্তে বাঁকুড়া সার্কিট হাউসে প্রায় 40 মিনিট বৈঠক হয়ে গিয়েছে, এবং এই বৈঠকের মধ্য দিয়ে বাঁকুড়ার যে সমস্ত এলাকাগুলি প্লাবিত রয়েছে সেই সমস্ত এলাকার মানুষকে উদ্ধার করা, তাদেরকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া এবং সব ধরনের সহযোগিতার বিষয়গুলো নিয়ে মূলত বৈঠক হচ্ছে। তবে সবথেকে বেশি প্রশাসনকে যেটা ভাবিয়ে তুলেছে, যেহেতু ডিভিসি থেকে অত্যধিক পরিমাণে জল ছাড়া হয়েছে এবং এই জল ছাড়ার জেরে সোনামুখী, বড়জোড়া, পাত্রসায়ের, ইন্দাস যে সমস্ত দামোদর উপত্যকা অঞ্চলগুলি রয়েছে, বিশেষ করে মানাচরগুলি রয়েছে, সেই সমস্ত এলাকার মানুষকে জলবন্দী অবস্থায় হয়ে রয়েছে। এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে, সুমিতিমানা, কেনেটি, নিত্যানন্দপুর যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকাগুলি কিন্তু দামোদরের জল হু হু করে গ্রামে ঢুকছে। সুমিতিমানা এলাকার মানুষজনকে রেস্কিউ করে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে আনার একটা প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে, কারণ গতকালই বাঁকুড়া জেলা শাসক তিনি যেটা জানিয়েছিলেন যে বাঁকুড়া জেলার বন্যা পরিস্থিতি যেহেতু বৃষ্টি কমে গিয়েছে, সেই জায়গা থেকে যেখানে জল জমেছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেলেও কিন্তু নতুন করে যেটা দামোদর থেকে জল ছাড়ার জেরে যে সমস্যা, সেটা হচ্ছে বড়জোড়া, পাত্রসায়ের, সোনামুখী, ইন্দাস এই সমস্ত এলাকার মানুষদের যাতে সব ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায় তার জন্য কিন্তু একাধিক জায়গায় ত্রাণ শিবির করা হয়েছে, এবং এমন জায়গায় ত্রাণ শিবিরগুলো করা হয়েছে যেখানে বিভিন্ন মানুষকে উদ্ধার করে অতি সহজেই রেস্কিউ করে ত্রাণ শিবিরে নিয়ে আসা যায়, সেই বিষয়গুলো কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে আজকের এই বৈঠক থেকে রাজ্যের মন্ত্রী, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এবং যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে কি বার্তা দেন এবং তাদের কি ভূমিকা থাকে এই বৈঠকের পর সেটা অবশ্যই নজর থাকবে। তবে 40 মিনিট বৈঠক চলছে, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেরিয়ে পড়েছেন বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করতে, সেই জায়গার মানুষকে বিভিন্ন ধরনের যে সমস্ত প্রস্তুতি সেগুলোকে তাদেরকে সাহায্যের বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি বেরিয়ে পড়ছেন, পাশাপাশি তিনি রাজ্যের বিভিন্ন মন্ত্রীদেরকে বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করতে নির্দেশ দিয়েছেন, প্রশাসনের সাথে বৈঠক করার নির্দেশ দিয়েছেন। জেলা শাসক, পুলিশ সুপারদের সতর্ক থাকার কথা বলা হয়েছে, কারণ যেহেতু বাঁকুড়া জেলার এই মুহূর্তে যেটা পরিস্থিতি তা হচ্ছে যে বেশ কয়েকদিনের যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির জেরে বাঁকুড়ায় ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 2500 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে এই যে জল ছাড়া হয়েছে এর জেরে আরো বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বাঁকুড়ার বন্যা পরিস্থিতির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। আর এবার নজর রাখবো পাঁশকুড়ার দিকে। পাঁশকুড়ার সরাইঘাটে ভেসে গেল নৌকা। নৌকায় 15 জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। প্রাণে বাঁচতে নদীতে লাফ নৌকা যাত্রীদের। গ্রামের ভিতরে নৌকাকে ঢুকিয়ে বাঁচালেন মাঝি। দেখতে পাচ্ছেন সেই ছবি। পাঁশকুড়ার সরাইঘাটের এই ঘটনা। পাঁশকুড়ার সরাইঘাটে ভেসে গেল নৌকা। নৌকায় 15 জন যাত্রী ছিলেন। প্রাণে বাঁচতে নদীতে লাভ নৌকা যাত্রীদের গ্রামের ভিতরে নৌকাকে ঢুকিয়ে বাঁচালেন মাঝি। দেখতে পাচ্ছেন সেই ছবি। পাঁশকুড়ার সরাইঘাটে ভেসে গেল নৌকা। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রাজ্যের একাধিক জেলার সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং পাঁশকুড়ার সরাইঘাটে ভেসে গেল নৌকা। নৌকায় 15 জন যাত্রী ছিলেন। আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। অবশ্যই আসবো সৌম্যজিতের কাছে। যে সৌম্যজিৎ, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পাঁশকুড়ার যে ছবি আমরা দেখতে পেলাম, তোমার কাছে জানতে চাইবো যে পূর্ব মেদিনীপুর সহ পাঁশকুড়ার যে সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে কি প্রশাসনের তরফ থেকে তৎপরতাই বা কতটা? দেখো স্বর্ণালী, আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে এবং তুমি দেখতেই পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট যে ছবি দেখাচ্ছে, পুরো কোমর সমান জল। গতকাল রাত থেকেই কিন্তু গ্রামবাসীরা চেষ্টা করেছিলেন বাঁধ বাঁচানোর জন্য, কিন্তু তারা পারেননি, বিফল হন। বিভিন্ন দফায় জল ছাড়া এবং পূর্ণিমার ফলে কিন্তু ইতিমধ্যেই জলের তোড়ে ভেসে গিয়েছে প্রচুর গ্রাম, প্রচুর ক্ষতি হয়েছে মানুষদের। ইতিমধ্যেই জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার এসে পৌঁছেছেন পাঁশকুড়াতে। তারা দফায় দফায় বৈঠক করছেন কিভাবে গ্রামবাসীদের এই জায়গা থেকে পরিত্রাণ দেওয়া যায়।
যে ইতিমধ্যে কার্য চালাচ্ছে। আমি যে জায়গায় পৌঁছেছি সেই সমান জল এবং বিভিন্ন যে চারিদিকে বাড়ি ঘর রয়েছে সেগুলো কিন্তু পুরো একদম স্পষ্টতই ডুবে রয়েছে। মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপাতত ধন্যবাদ, তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ। আপনাদের জানিয়ে রাখি পাঁশকুড়ার যে অবস্থা, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, নৌকা ভাসছে জলের মধ্যে এবং নৌকায় 15 জন যাত্রী ছিলেন। প্রাণী বাঁচতে নদীতেই লাফ নৌকা যাত্রীদের। গ্রামের ভিতরে নৌকাকে ঢুকিয়ে বাঁচালেন মাঝি। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে, বৈঠক করা হচ্ছে তাদের পক্ষ থেকে। এই পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে আনা যায় সে কারণেই এই বৈঠক করছে প্রশাসনিক আধিকারিকরা। রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন পাঁশকুড়ার ছবি। সেখানেও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে বৈঠকে বসেছেন প্রশাসনিক আধিকারিকরা। আরও এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। বীজপুরে যুবকের মাথায় বন্দুকের বাট দিয়ে মার আক্রান্তকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় যুবককে। গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় দীপু মণ্ডল নামে অভিযুক্ত যুবককে। আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা, ঠিক কি অভিযোগ সামনে আসছে? প্রথমত বলি, কাল বিশ্বকর্মার দিন রাত 10টা নাগাদ টোটো চালক নেপাল দাস, সেই কুলিয়া রোডে বাড়ি, সেখান থেকে 4 নম্বর ওয়ার্ড মেরেল কলোনি, সেখান থেকে সে স্ট্যান্ডে আসে, সেখানে সেই পুজোটা হচ্ছিল। এবং সেই সময় সেখানে যখন তারা লোকদের সঙ্গে কথাবার্তা বলছিল, সেই সময় স্কুটি করে একজন আসে এবং সে এসে একটি পাইপ গান নিয়ে প্রথমে ফায়ার করে, যদিও গুলি বেরোয়নি। তারপরে কিন্তু সেই সুযোগে যখন ওই টোটো চালক পালাবার চেষ্টা করে, তখন তার মাথার পেছনে ওই মানে বন্দুকের বাট দিয়ে মারে। তারপর তার চেঁচামেচিতে তিনজন ছুটে আসে, তাকে নিয়ে আসা হয় কল্যাণী মেডিকেল কলেজের জেএনএম হাসপাতালে এমার্জেন্সি থেকে। যখন তাকে উপরে ওটিতে নিয়ে যাওয়া হয়, তখন তাকে জিজ্ঞেস করা কি হয়েছে, কোথায় গুলি লেগেছে, তখন তিনি বলে গুলি কোনো আমাকে করেনি বা গুলি বেরোয়নি, জাস্ট এই বন্দুকের বাট দিয়ে মাথায় মেরেছে। এবং তারপরে তার চিকিৎসা করার পর তাকে অবশ্যই সব তদন্তের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তুমি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার। কোথায় লেগেছে, কোথায় কোথায় দেখা একটু, কি দিয়ে মেরেছে, বাট দিয়ে। আর এবার নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের রানীতলায় পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে উড়ে যায় বাড়ির ছাদ, বিকট শব্দে কেঁপে ওঠে বাড়িটির চারপাশ। বাড়ি খালি থাকায় হতাহতের কোনো খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। মুর্শিদাবাদের রানীতলায় এই ঘটনা। মুর্শিদাবাদের রানীতলায় পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে উড়ে যায় বাড়ির ছাদ, বিকট শব্দে কেঁপে ওঠে বাড়িটির চারপাশ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত রায়। জয়ন্ত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশ সূত্রে কি খবর? বাড়ি থেকে বোমা বিস্ফোরক বুধবার সকালে এই ঘটনায় ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার হোসেনবাগ দিহিপাড়া এলাকায়। জানা যায় বুধবার সকাল থেকে একটি পরিত্যক্ত বাড়িতে হঠাৎই একটি সকেট বোমা বিস্ফোরণ হয় এবং বিকট শব্দে চারিদিক কেঁপে উঠে ধোঁয়ায় ঢেকে যায়। বারুদের গন্ধে চারিদিক ছড়িয়ে পড়ে। ওই বাড়িটি টিন উড়ে যায়। স্থানীয়রা জানায় এই বাড়িতে মালিক মিঠুন শেখ ভিন রাজ্যে থাকেন।
এখানে পঞ্চায়েত ভোটের সময় বোমা মজুত করা রাখা হয়েছিল, এরকমটাই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত রায়। মুর্শিদাবাদের রানীতলায় পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা, বিস্ফোরণে উড়ে যায় বাড়ির ছাদ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদের রানীতলায় পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা, বিস্ফোরণে উড়ে যায় বাড়ির ছাদ। বিকট শব্দে কেঁপে ওঠে বাড়িটির চারপাশ। আরজিকর কাণ্ডে যেখানে রাজ্য জুড়ে তোলপাড়, সেখানে ফের একবার প্রশ্নের মুখে হাসপাতালের পরিষেবা। গর্ভজাত শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে এসেছে। নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে। শনিবার এক মহিলাকে গর্ভবতী অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, তারপর থেকেই একাধিক শারীরিক সমস্যা দেখা দিলেও হাসপাতালের তরফে কোনো পরিষেবা দেওয়া হয়নি। মঙ্গলবার জানানো হয় গর্ভজাত শিশুটির মৃত্যু হয়েছে। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবারের সদস্যরা। সাময়িক উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে সরব রোগীর পরিবারের সদস্যরা। প্রকাশ্য রাস্তায় যুবককে কুপিয়ে খুন। বহরমপুরের পঞ্চাননতলায় জেলা পরিষদ ভবনের সামনে থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম তাপস হাজরা। সূত্রের খবর, বুধবার সকালে রাস্তায় ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই খবর দেয় পুলিশকে। দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গলায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ঠিক কি কারণে খুন, খুনের নেপথ্যে কে বা কারা রয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। রাস্তা থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। ঠিক কি কারণে এই খুনের ঘটনা, কারা এর নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ট্যাংরায় নাকা চেকিং এর সময় আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট। 20 থেকে 30 জন দুষ্কৃতী চড়াও হয়, বেধড়ক মারধর করা হয় তাদের উপর। ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন ট্রাফিক সার্জেন্ট, আহত কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার। আপনাদের জানিয়ে রাখি, ট্যাংরায় নাকা চেকিং এর সময় এই ঘটনা। ট্যাংরায় নাকা চেকিং এর সময় আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট। 20 থেকে 30 জন দুষ্কৃতী চড়াও হয় তাদের উপর, বেধড়ক মারধর করা হয় তাদের। ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ট্রাফিক সার্জেন্টকে, আহত কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে ইতিমধ্যে, এবং এই ঘটনায় আক্রান্ত হয়েছেন ট্রাফিক সার্জেন্ট। ট্যাংরায় এই ঘটনা, ট্যাংরায় নাকা চেকিং এর সময় আক্রান্ত হন ট্রাফিক সার্জেন্ট। 20 থেকে 30 জন দুষ্কৃতী চড়াও হয় তাদের উপর, বেধড়ক মারধর করা হয় ট্রাফিক সার্জেন্ট, সিভিক ভলান্টিয়ার এবং কনস্টেবলকে। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।